আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিনতে রাজ্জাক, সরকারি শিক্ষক গণিত, মহিমন বিদ্যাপীঠ, কুষ্টিয়া। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই 16.4 নিয়ে আলোচনা করব। আজকে দ্বিতীয় দিনের মতো আলোচনা করছি। সেটা হচ্ছে যে গতদিন করিয়েছি আমরা কি গতদিন করিয়েছি হচ্ছে আয়তকার ঘনবস্তুর বিভিন্ন সূত্রগুলো বের করা শিখেছি। আজকে আমরা শিখবো হচ্ছে সিলিন্ডার, বা সিলিন্ডারের সূত্রগুলো বের করা শিখবো এবং সেই সূত্রের আলোকে আমরা সমাধান করব। তো আমরা এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি। সিলিন্ডার, আমরা এর ক্ষেত্রফল বের করা শিখব। এখন প্রথমে আমাদের জানতে হবে যে সিলিন্ডারটা আসলে কি। সিলিন্ডার হচ্ছে যে এইটা একটা কি আয়তকার একটা জিনিস। এখন এই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে যদি আমি চারপাশে ঘুরাই তাহলে সেটা কি হবে, সেটা একটা সিলিন্ডার মতো হয়ে যাবে, অর্থাৎ সেটা দেখতে এরকম সিলিন্ডার। এখন আমরা হচ্ছে এর বিভিন্ন সূত্রগুলো বের করা শিখবো, যেমন হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং হচ্ছে আয়তন বের করা শিখবো। এখন এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের কি আছে, আয়তক্ষেত্রের হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। তাহলে আমরা যদি বক্রতলের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এটা একটা সিলিন্ডার, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই তলটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা হচ্ছে বক্রপৃষ্ঠ। তাহলে এইটা প্রথমে ছিল কি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসলে, তাহলে আমরা এখানে দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রস্থ এখানে কি ব্যবহার হচ্ছে, প্রস্থ হচ্ছে এখানে উচ্চতা হিসেবে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, অর্থাৎ দৈর্ঘ্য যদি লেন্থ আমরা এল দিয়ে প্রকাশ করি এবং প্রস্থ হচ্ছে প্রস্থ, অর্থাৎ এখানে উচ্চতা ব্যবহার করা হয়েছে, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই এলটা, এখন এইটাকে যদি আমরা এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা এখন ফোল্ড করে ফেলি, ফোল্ড করলে পর তাহলে এটা কি হচ্ছে, সার্কেল হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বৃত্তাকার তল হয়ে যাচ্ছে। তাহলে এই বৃত্তের পরিধি কি হবে, এই বৃত্তের পরিধি হবে হচ্ছে 2πr, আর এখানে ছিল এইচ। তাহলে সূত্র হলো 2πr h, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তো আর আয়তক্ষেত্র থাকলো না, এখন এটা হয়ে গেল কি, এখন এটা হয়ে গেল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গ একক। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে লিখবো, 2πr h বর্গ একক। আমরা শিখলাম কি বক্রতলের ক্ষেত্রফল বের করা। এইবার আমরা শিখব সম্পূর্ণ তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ তল বা পৃষ্ঠতল বলতে বোঝানো হয়েছে সম্পূর্ণ, এখানে যে বৃত্তাকার যে তলটা আছে, বক্রতল আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা এখন বের করব। তাহলে দেখো এখানে ছিল কি, অ্যাকচুয়ালি ছিল তো আসলে এরকম, খোলা হোক অথবা বন্ধ, কিন্তু দুটা তো বৃত্তাকার ছিল। এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে খোলা হোক অথবা বন্ধ হোক, দুই মুখ খোলা হোক অথবা বন্ধ হোক, কিন্তু এটা ছিল আসলে কি বৃত্তাকার। তাহলে এই একটা বৃত্তাকার একটা তল, তাহলে এর ক্ষেত্রফল কি πr²। তাহলে যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলেছে, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে এই একটা বৃত্তাকার পৃষ্ঠ যেটার ক্ষেত্রফল আমরা লিখছি হচ্ছে πr², আর এই হচ্ছে বক্রপৃষ্ঠ যার ক্ষেত্রফল পেয়েছি আমরা 2πrh। আর একটা তল আমরা পাচ্ছি, এই একটা তল যার ক্ষেত্র, এটা হচ্ছে বৃত্তাকার এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি কি πr²। তাহলে এখানে আমরা লিখবো আর একটা πr², তাহলে সব মিলে হচ্ছে কি πr², এই একটা, তাহলে 2πrh + 2πr²। আমি এখান থেকে যদি
টু পাই আর কমন নিই তাহলে থাকলো হচ্ছে এইচ প্লাস আর। তাহলে ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বর্গ একক। আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 2 পাই আর এইচ, সম্পূর্ণ তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম 2 পাই ইন্টু আর প্লাস এইচ। আমাদের দুইটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা বের করবো কি আয়তন। আয়তন মানেটা কি? আয়তন জিনিসটা হচ্ছে কোনো বস্তু যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে আয়তন। তাহলে এইখানে কি পাচ্ছি আমরা? এটাকে পেলাম হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি ছিল? ভূমির ক্ষেত্রফল ছিল হচ্ছে পাই আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তন আমরা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আয়তন তাহলে একক হবে ঘন একক। তাহলে আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এবং আরেকটা পেয়ে গেলাম কি আয়তন। তিনটা সূত্র পেয়ে গেছি। এখন এই সূত্রগুলোর আলোকে মুখস্থ করলে কিন্তু হবে না, আমাদেরকে জিনিসটা বুঝতে হবে, তারপর সেটা মাথায় রাখতে হবে। না হলে সূত্র যদি আমরা ধারাবাহিকভাবে মুখস্থ করি তাহলে সেটা কিন্তু আমাদের কিছুতেই মনে আসবে না। সব সূত্রটা যখন একবারে অঙ্ক করতে যাবো তখন কী হবে, সব উল্টা পাল্টে যাবে। এই জন্য আমাদেরকে প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে কী বলতে চেয়েছে এটা, সেটা মাথায় রেখে সূত্রগুলা বের করা শিখতে হবে। তা না হলে কিন্তু অঙ্কগুলো কিছুতেই মনে থাকবে না, পরীক্ষার সময় যে সব সূত্রগুলো এলোমেলো হয়ে যাবে। তো আমরা এই সূত্র নিয়ে আমরা দেখি কয়েকটা অঙ্ক করি। তোমাদের বইয়ের 324 পৃষ্ঠা 14 নম্বর অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্কটা কি আছে? 14 নম্বর অঙ্ক আছে হচ্ছে 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, উচ্চতা অর্থাৎ হাইট। তাহলে এখানে হাইটটা দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। আমরা তাহলে এখানে লিখে নিই যে ধরি বেলুনের উচ্চতা h সমান 12 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে ভূমি ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, তার হচ্ছে আমরা কি ধরবো? আর ধরবো। এবং দেওয়া আছে কি, এবং ভূমির ব্যাসার্ধ আর সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে সংখ্যা মান দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে h সমান কত? 12, আর r সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এখন এখানে কথা বলেছে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আমরা দেখেছিলাম, পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এবং আয়তন বের করতে বলেছে। তাহলে আমরা এখানে সূত্র লিখে নিয়ে মানগুলা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। 2 ইন্টু 3.1416 ইন্টু আর মানে কত? আর মানে হচ্ছে 5। আর এই মানটা আমি দিয়েছি 3.1416, এটা হচ্ছে পাই কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 3.1416। আর এর মান কত? 5। এইচ এর মান কত? 12। বর্গ এককটা হিসেবে কি ব্যবহার হয়েছে? সেন্টিমিটার। আমরা দিয়ে দিলাম সেন্টিমিটার। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। এখানে কি আসলো? 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু 17 বর্গ সেন্টিমিটার। তাহলে এই সবগুলো ক্যালকুলেশন করলে কত আসছে? সবগুলো ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 534.072 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা আজকে আমাদের একটা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে, সেটা হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমাদের আয়তন বের করতে হবে। তাহলে এবং আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন এককটা কি হবে? আয়তনের একক হচ্ছে ঘন একক। পাই এর মান কত? 3.1416। আর এর মান কত আছে? আর এর মান 5। এখানে একটা স্কোয়ার ছিল, মাথার উপরে দিয়ে দিলাম। এইচ এর মান কত?
12 ঘন একক ব্যবহার করা হয়েছে সেন্টিমিটার। 3.1416 ইন্টু 5 এর স্কোয়ার আছে, তার মানে 5 আর 5 গুণ করতে হবে, 5 5 এ 25। অনেক সময় স্টুডেন্টরা কি করে ফেলে, 5 দুগুণ 10 বসায়, যেটা ঠিক না। কি করতে হবে, 5 দুইবার গুণ, 5 5 এ 25 ইন্টু 12 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি আসছে, এখানে ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে 3.1416 ইন্টু 25 ইন্টু 12 আসলে হচ্ছে 942.48 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কে যে দুইটা মান চেয়েছিল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে আমরা পেয়ে গেলাম। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 534.072 বর্গ সেন্টিমিটার এবং আয়তন পেয়ে গেলাম হচ্ছে 942.48 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখন লিখে ফেলবো অতএব নির্ণেয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল 534.072 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 942.48 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেছি 14 নম্বর অঙ্কে। এবার আমরা পরের অঙ্কে চলে যাই, 15 নম্বর অঙ্ক। এটা মুছে ফেললাম। এবার দেখো 15 নম্বর অঙ্কটা কি আছে, একটি বেলুনের বক্র তলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার। বেলুনের উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ। আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে উচ্চতা দেওয়া ছিল এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া ছিল। সেক্ষেত্রে দুটো সূত্র, সরাসরি দুটো সূত্র বের করতে বলেছিল, কিন্তু এই অঙ্কে বলেছে যে বেলুনের উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ। সূত্র, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, আয়তন দেওয়া আছে হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা 15 নম্বর অঙ্কের জন্য এখানে লিখব কি, যে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। তাহলে উচ্চতা কি, উচ্চতা হচ্ছে হাইট আমরা একে সিঙ্গেল এইচ দিয়ে প্রকাশ করব এবং হচ্ছে ভূমির ব্যাসার্ধ রেডিয়াসকে আমরা আর দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখে ফেলি, মনে করি কি বলেছে এখানে, বেলুনের উচ্চতা কত, মনে করি বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এখন বের করতে হবে কি, এই দুইটাই বের করতে হবে, এইচ এবং আর, এই দুইটা মান বের করতে হবে। এখানে দেয়া আছে কি, আমাদের দেয়া আছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো আগে যে সূত্রগুলো পড়েছি সেখানে তো আমরা দেখলাম যে বক্রতলের ক্ষেত্রফল, মনে আছে বক্রতলের ক্ষেত্রফল? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল সমান কত, বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ এবং আয়তন কত, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এই দুটো কিন্তু আমরা জানি। তাহলে দেখো, আমরা সূত্র জানি এবং এখানে মানও দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা 2 পাই আর এইচ এবং এখানে মান দেওয়া আছে কি 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখি প্রশ্ন মতে 2 পাই আর এইচ সমান কত, 100, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবং দ্বিতীয়ত কি বলেছে, দ্বিতীয়ত বলেছে হচ্ছে আয়তন 150 ঘন সেন্টিমিটার
তাহলে আমরা লিখে ফেলি আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান 150। যেহেতু আমাদের এখানে সিঙ্গেল মান বের করতে বলেছে, একটা বের করতে বলেছে এইচ এবং একটা বের করতে বলেছে আর এর মান, তাহলে এখান থেকে আমরা কি করব, সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। কি পাই? 2 নম্বর কি ছিল? পাই আর স্কোয়ার এইচ। 1 নম্বর কি ছিল? 2 পাই আর এইচ। এখানে 2 নম্বর সমীকরণের মান ছিল 150, 1 নম্বর সমীকরণ ছিল 100। তাহলে দেখো এখানে কি কি কাটে, এইচ এইচ চলে যাবে, পাই পাই চলে যাবে, নিচে একটা আর উপরে একটা আর, উপরে দুইটা, তাহলে উপরে থাকলো আর, নিচে থাকলো কি 2। এখানে যদি কেটে যায় তাহলে 15 10 10 আর সমান 15 30, তাহলে অতএব আর সমান কত? 30/10, আর সমান কত? 3। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমির ব্যাসার্ধ আর এর মান কত? 3 সেন্টিমিটার। তাহলে এই আর এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা আরেকটা মান কি এইচ এর মান পেয়ে যাব। এখান থেকে আমরা একটা সহজ একটা সমীকরণ বেছে নিই, সেই সমীকরণে আমরা মানটা বসাই। এখন আমি এখানে লিখে ফেললাম সমীকরণ 1 আর এর মান বসিয়ে পাই। সমীকরণ 1 কি আছে? 2 ইন্টু পাই মান কত? 3.1416 ইন্টু আর এর মান আমরা কত পেয়েছি? 3 ইন্টু এইচ এর মানটা আমরা জানি না, এইচ এর মান হচ্ছে অজানা, এই এইচ এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে সংখ্যা মান আছে এই সংখ্যা মানগুলো এখন আমাদেরকে গুণ করতে হবে। কি আসলো? 2 ইন্টু 3.1416 ইন্টু 3, এখানে আসলো কত? 18.85 ইন্টু এইচ সমান 100, বা এইচ সমান 100 18.85। তাহলে এখানে ভাগ করে কত আসলো? 5.305। তাহলে আমরা এখানে যেটা বলেছে যে বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করো, তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ আর পেয়ে গেছি এই একটা উত্তর, এবং এইচ উচ্চতা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা 15 নম্বর অঙ্কে যদি দেখি সরাসরি যদি আমাদের মান বের করতে পারলে তাহলে তো আমরা সরাসরি সূত্রে বসিয়ে আমরা যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা বের করতে পারবো। কিন্তু যদি আমাদের এখান থেকে কোনো একটা অজানা রাশির মান সিঙ্গেল মান বের করতে বলে তাহলে আমাদেরকে অবশ্যই একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা অঙ্কগুলোর মানটা বের করতে পারবো। 17 নম্বর অঙ্কটা করবো। 16 নম্বর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকো। 16 নম্বর অঙ্কটা 15-এর মতোই বের করবা, ইনশাল্লাহ পারবে। আমি 17 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 17 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষার সাধারণত এরকম মাধ্যমের অঙ্কগুলো আসে। এই অঙ্ক দেখো লেখা আছে যে লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, পাইপের উচ্চতা দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। আর এখানে আরও একটা কথা বলেছে যে 1 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন কত, অর্থাৎ ওই পাইপটা যে লোহাটুকু দিয়ে তৈরি তার হচ্ছে কি বের করতে বলছে, তার ওজনটুকু বের করতে বলছে। এখানে মান দেওয়া আছে কি বাইরের এবং ভেতরের ব্যাস। আমি চিত্রটা একটু আগেই করে রাখলাম কারণ আমার চিত্রের হাত খুব একটা ভালো না। বোঝার চেষ্টা করো যে এটা একটা পাইপ, লোহার পাইপ। দেখো এর হচ্ছে ভেতর, এটা হচ্ছে কি লোহার পাইপের ভেতরের ব্যাসটুকু, আর এটা হচ্ছে লোহার পাইপের বাইরের ব্যাস। এখন ভেতরের ব্যাস আর বাইরের ব্যাসটা দেয়া আছে। ভেতরের ব্যাস বলেছে কি 12 সেন্টিমিটার,
আর বাইরের ব্যাসটা বলেছে কত 14 সেন্টিমিটার, এবং এই যে পাইপটুকু তার দৈর্ঘ্য বলেছে কতটুকু, তার উচ্চতা কতটুকু 5 মিটার। এদিকে একটু খেয়াল করে, এদিকে আছে সেন্টিমিটার, এখানে বলে দিয়েছে কি মিটার, দুটো কিন্তু এখন দুই রকম। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। কি বলেছে, হচ্ছে পাইপের ভেতরের এবং বাইরের ব্যাস। তাহলে আমরা এখানে লিখে ফেলি, দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস কত 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 12-র অর্ধেক করলে কত হবে 6 হবে। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, পাইপের বাইরের ব্যাস কত 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। এবং আরো একটা মান দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা কত, পাইপের উচ্চতা এইচ সমান কত 5 মিটার। এখানে সবগুলো একক আছে সেন্টিমিটার, কিন্তু এখানে বলে দিয়েছে কি মিটার একক। তাহলে আমরা সেন্টিমিটারে নিয়ে আসি যদি, তাহলে এখানে কি করতে হবে, 5কে 100 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমরা সেন্টিমিটার এককে পেয়ে গেলাম 500 সেন্টিমিটার। এবার আরো একটা মান বলেছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত 7.2 গ্রাম। তাহলে আমরা লিখে ফেলি, এবং লাস্ট 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এইবার এইটা আসলে কিসের মতো দেখতে, সিলিন্ডারের মতো। তাহলে আমরা সিলিন্ডারের এখানে যেহেতু বের করতে বলছি পাইপে লোহার ওজন কত, এখন এই সিলিন্ডারের আয়তনটা কি হবে, সিলিন্ডারের আয়তনের সূত্রটা মনে আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে আছে। আমরা কি জানি, আমরা জানি বেলুনে বা সিলিন্ডারে বেলুনের আয়তন কত, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বেলুনের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পাইপের ভেতরের ব্যাস আর বাইরের ব্যাস যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ভেতর এবং বাইরের আয়তনটা বের করতে পারবো। তাহলে অতএব পাইপের ভিতরের আয়তন কত পাই, এখানে ব্যাসার্ধ কত ব্যবহার করা হয়েছে 6, তাহলে 6 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 500। এটা কি ক্ষেত্রফল আয়তন বলেছে, তাহলে হবে ঘন সেন্টিমিটার। এখানে কি করবো 5 ইন্টু 36 36 ইন্টু 500 ঘন সেন্টিমিটার। এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, এখানে আমাদের গুণ করলে আসবে হচ্ছে 18000 পাই ঘন সেন্টিমিটার। আমি পাইটা রেখে দিচ্ছি, কারণ পায়ের মান আমি একবারে বসিয়ে দেবো, টানলে অনেক বড় হবে গুণটা, এই জন্য আমি রেখে দিয়েছি। আমরা আমাদের ভেতরের আয়তনটা বের হয়ে গিয়েছে, এবার আমরা বের করবো পাইপের বাইরের আয়তন। তাহলে আমরা লিখব পাইপের বাইরের আয়তন। পাইপের বাইরের আয়তন কত হবে, পাই 7 স্কোয়ার 500 ঘন সেন্টিমিটার। পাই সাথে কত হয় 49 ইন্টু 500 ঘন সেন্টিমিটার। তাহলে এইখানে গুণ করলে কত আসবে, এইখানে আসবে 49 ইন্টু
2450 পাই ঘন সেন্টিমিটার। এইবার আমাদের চিত্রটা আমি মুছে ফেললাম। এবার আমাদের কি করতে বলেছে? এবার আমাদের করতে বলেছে হচ্ছে পাইপের লোহার ওজন। তাহলে আয়তনটা আমাদের ভেতরের আয়তন, বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের পাইপের লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি পাইপে লোহার আয়তন সমান কত? 24500 পাই মাইনাস 18000 পাই ঘন সেন্টিমিটার। 24 18 আর 6 24 6500 পাই ঘন সেন্টিমিটার। তাহলে লোহার আয়তন, পাইপে যে লোহাটুকু ব্যবহার করা হয়েছে, লোহার আয়তন আমরা পেয়ে গেছি কতটুকু? 6500 পাই ঘন সেন্টিমিটার। এখন এটা ঘন সেন্টিমিটার পেয়ে গেছে, আর এখানে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত দেওয়া আছে? 7.2 গ্রাম। তাহলে অতএব 6500 পাই ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? 7.2 ইন্টু 6500 পাই গ্রাম। তাহলে আমরা এখানে গুণ করে ফেলি। 7.2 ইন্টু 6500 ইন্টু 3.1416 আসলো কত? 14726.88 গ্রাম। এটা যেহেতু অনেক ছোট একক, আমরা হচ্ছে একে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 147.027 কিলোগ্রাম। আগে ছিল কি গ্রাম, পরে আমরা বের করলাম কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসলো। এখানে বলেছে যে পাইপের লোহার ওজন কত, আমরা হচ্ছে বের করে ফেলাম। পাইপের লোহার ওজন হচ্ছে 147.027 কিলোগ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে।